হ্যালো স্টুডেন্ট, আমি লালটু। আজ আমি তোমাদের আলোচনা করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত যে ক্লাস 8, দেখো লেখাই আছে ক্লাস 8 অধ্যায় সেকেন্ড আঞ্চলিক শক্তির উত্থান। এই অধ্যায় আজকের আমি প্রথম তোমাদের শুরু করলাম। তো এই অধ্যায়ের প্রথমেই একদম যেটা আছে সেটাই আজকের আমি তোমাদের আলোচনা করব। তো এই অধ্যায়ের প্রথমেই যেটা আছে তোমরা দেখবে যে আঞ্চলিক শক্তি, এই যে আঞ্চলিক শক্তির উত্থানটা কিভাবে হলো। তো আঞ্চলিক শক্তির উত্থানের কারণ জানতে গেলে তোমাকে জানতে হবে যে তখন যে মুঘল সাম্রাজ্য ছিল কেন্দ্রীয় শক্তি, সেই কেন্দ্রীয় শক্তি এই মুঘল সাম্রাজ্যের অবনতি বা পতনের কারণে কিন্তু এই আঞ্চলিক শক্তির উত্থান ঘটেছিল। মুঘল সাম্রাজ্যর পতন বা অবনতির কারণেই কিন্তু এই আঞ্চলিক শক্তির উত্থান ঘটেছিল। আজকে সেটাই তোমাদের আলোচনার বিষয়। তো দেখো, এই যে মুঘল সাম্রাজ্যের যে শক্তিশালী যে রাজা ছিলেন, সম্রাট ছিলেন ঔরঙ্গজেব। এই ঔরঙ্গজেব মারা যাচ্ছে কবে? 1707 খ্রিস্টাব্দে। 1707 খ্রিস্টাব্দে ঔরঙ্গজেব মারা যাচ্ছে। আর 1757 খ্রিস্টাব্দে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তারা হচ্ছে পলাশির যুদ্ধে জয়ের মাধ্যমে তারা কিন্তু ভারতের সাম্রাজ্য প্রতিষ্ঠা করছে। তো এই 1707 আর 1757 এই দুইয়ের ব্যবধান কিন্তু মাত্র 50 বছর। কিন্তু এই 50 বছরে ভারতের ইতিহাসে রাজনৈতিক চরিত্রটা বদলে গেছিল এই 50 বছরে। তো এই যে মুঘল সাম্রাজ্য যে আস্তে আস্তে ঔরঙ্গজেবের পরবর্তীকালে মুঘল সাম্রাজ্য শক্তি নষ্ট হয়ে যাচ্ছে, মুঘল সাম্রাজ্য আর তাদের সাম্রাজ্য টিকিয়ে রাখা সম্ভব হচ্ছে না। কেন সম্ভব হচ্ছিল, কি তার কারণ ছিল, সেটা এই আলোচনা যে মুঘল সাম্রাজ্যের অবনতি বা পতনের কারণগুলো কি ছিল। তো আমি এই 10টা পয়েন্ট তোমাদের আমি দেখো বোর্ডে লিখে রেখেছি, 10টা পয়েন্ট আমি তোমাদের আলোচনা করব। তো এই মুঘল সাম্রাজ্য পতনের বা অবনতির প্রথম কারণ যেটা ছিল সাম্রাজ্যের বিশালতা। এই যে মুঘল সাম্রাজ্যটা যে সম্রাট আকবর যে সাম্রাজ্যবাদী নীতি শুরু করেছিল, ঔরঙ্গজেবের সময়ে তা পূর্ণতা পেয়েছিল। ফলে এই যে বিশাল সাম্রাজ্য, ভারতবর্ষের যে বিশাল সাম্রাজ্য, দিল্লি থেকে সম্রাটের বসে সেই তখন যোগাযোগ ব্যবস্থা কম থাকায় এই দিল্লি থেকে বসে কিন্তু সুদূর ভারতবর্ষ তার দেখা সম্ভব হচ্ছিল না। ফলে সাম্রাজ্য বিশাল সাম্রাজ্য হয়ে যাওয়ার ফলে কিন্তু এটা সে দেখতে পাচ্ছে না। ফলে মুঘল সাম্রাজ্যের পতনের পিছনে এই সাম্রাজ্যের বিশালতা কিন্তু একটা দায়ী ছিল মুঘল সাম্রাজ্যের পতন বা অবনতির পিছনে। নেক্সট পয়েন্ট আছে দেখো, উত্তরাধিকার সংক্রান্ত দ্বন্দ্ব। উত্তরাধিকার সংক্রান্ত মানে মুঘল সাম্রাজ্যের কোনো নির্দিষ্ট উত্তরাধিকারের নীতি ছিল না যে মুঘল সম্রাট মারা গেলে কে রাজা হবে। ফলে যে কোনো মুঘল সম্রাট যখনই মারা যেত তার সব পুত্রই সিংহাসনের দাবিদার হতেন। ফলে কি হচ্ছে, তাদের ভাই ভাই কিন্তু তাদের যুদ্ধ লেগে যাচ্ছে। ভাই ভাই যুদ্ধ লাগার ফলে দেখা যাচ্ছে সাম্রাজ্যের কিন্তু একটা অবনতি বা পতন দেখা যাচ্ছে। যেমন তোমরা দেখবে ঔরঙ্গজেব মারা যাওয়ার পরে 1707 থেকে 1719 মাত্র 13 বছর, এই 13টা বছরে 6টা সম্রাটের বদল হয়েছিল। মানে এরকম ভাই ভাই যুদ্ধ করছে, না আমি রাজা হব, এ বলছে আমি রাজা হব। তো এইভাবে কিন্তু তাহলে উত্তরাধিকারী সংক্রান্ত দ্বন্দ্ব, আমরা যদি নিজেদের মধ্যে যে যে ঘরে ঘরে যদি ঝগড়া করি ঝামেলা করি যে এই ব্যাপারটা হয়, সেই রকম হচ্ছে মুঘল সাম্রাজ্যের মধ্যে উত্তরাধিকারী সংক্রান্ত দ্বন্দ্ব হওয়ার ফলে মুঘল সাম্রাজ্যের পতন হয়েছিল। 3 নম্বর পয়েন্ট দেখো, সম্রাটদের অযোগ্যতা। এটা কিন্তু একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। কেন না, এই মুঘল সাম্রাজ্য টিকে ছিল কিন্তু সম্রাটদের দক্ষতা অনুযায়ী টিকে ছিল। তো ঔরঙ্গজেবের পরবর্তী সময়ে যারা যারা সম্রাট হচ্ছে তারা সব ছিল অলস, তারা পরিশ্রম বিমুখ, প্লাস কিন্তু তারা যেটা ছিল তারা যে অত্যাচারী ছিল, যে যোগ্য শাসক ছিল না। ফলে অযোগ্য সম্রাটের অভাবে কিন্তু এই মুঘল সাম্রাজ্য পতন বা অবনতির দিকে চলে যাচ্ছে। 4 নম্বর পয়েন্টে আছে দেখো, মনসবদারি ও জায়গিরদারি সংকট। তোমরা জানো যে আকবর হচ্ছে এই মনসবদারি ব্যবস্থা চালু করেছিল। তো এই মনসবদারি ব্যবস্থার একটা ছিল যে নগদ অর্থে বেতন দেওয়া হবে, আর যাদের নগদ অর্থে বেতন দেওয়া হবে না যেসব মনসব, তাদের জায়গির দেওয়া হবে। এই জায়গিরটা কি ছিল বলো তো, যে ওই মনসবদারদের বলা হতো যে এই অঞ্চলটা তোমার, তুমি ওখান থেকে রাজস্ব আদায় করবে।
তো এর ফলে দেখা যাচ্ছে যাদেরকে জায়গির নিয়োগ করা হতো তারা কিন্তু রাজস্ব কৃষকদের জমিদারদের বেশি করে আদায় করতো। কেন না, জাগিরদারি হচ্ছে, জাগিরদারদের বদল করা হতো। তো জাগিরদার ভাবছে কি, আমি 1 বছরের দায়িত্ব ওখানে পেয়েছি, আমি রাজস্ব লুটে নেব। তো ফলে তারা বেশি রাজস্ব আদায় করতো, কিন্তু মুঘল সম্রাটদের অল্প দিত। ফলে এই যে যেটা আদায় করতো সেটা তারা কিন্তু মুঘল সম্রাটদেরকে অতটা বেশি দিত না। ফলে এই মনসবদারি আর জাগিরদারি সংকট দেখা যাচ্ছে। ফলে মুঘল রাজকোষ কিন্তু অতটা টাকা পয়সা পাচ্ছে না। ফলে এই সংকট কিন্তু মুঘল সাম্রাজ্যের পতনের একটা কারণ, এই মনসবদারি ও জাগিরদারি সংকট। তো দেখো এরপরে 6 নম্বরে আছে, এই 5 নম্বরে আছে দেখো কৃষক বিদ্রোহ। তো এই যে কৃষক বিদ্রোহ, এই দেখো এই জাগিরদারি সংকটের সাথে এটা রিলেটেড। কেন না, জাগিরদাররা যেখানে সুযোগ পেত, যেখানে অঞ্চলের দায়িত্ব দিয়েছে, তারা বেশি করে রাজস্ব আদায় করতো। ফলে কৃষকরা কিন্তু তাদেরকে অত্যাচার করে অল্প রাজস্ব আদায় করার কথা, সেই জায়গায় তারা কিন্তু জোর করে বেশি করে রাজস্ব আদায় করতো। তো এর ফলে দেখা যাচ্ছে কৃষকরা তারা বিদ্রোহ ঘোষণা করলো মুঘল সম্রাটের বিরুদ্ধে। জাট, সতনামি, বুন্দেলা এইসব কৃষকরা কিন্তু তারা হচ্ছে বিদ্রোহ ঘোষণা করছে, মূলত জাট, সতনামি কৃষকরা। নেক্সট পয়েন্ট আছে দেখো সামরিক দুর্বলতা। তো মুঘল সাম্রাজ্যের সামরিক দুর্বলতা মুঘল সাম্রাজ্যের পতনের একটা কারণ। যেমন মুঘল সম্রাটদের যে সামরিক বাহিনী ছিল সেটা কিন্তু ত্রুটিপূর্ণ ছিল। কেন ত্রুটিপূর্ণ বলা হচ্ছে, এই কারণে যে সেখানে সামরিক বাহিনীর যে এই রাজপুতরা, এই ছিল আফগানরা, এই ছিল তুর্কিরা, ফলে কিন্তু একটা বিভিন্ন জাতিগোষ্ঠী মিলে এই সামরিক বাহিনী গঠন করা হয়েছিল। ফলে বিভিন্ন জাতিগোষ্ঠী হয়, তাদের মধ্যে কিন্তু জাতীয় ঐক্য গড়ে উঠতে পারেনি। ফলে তারা যে জাতীয় ঐক্য গড়ে তুললে, এই যেমন আমাদের যে ভারতবর্ষের আর্মি, তারা কিন্তু দেশের জন্য প্রাণ দিয়ে দিচ্ছে। কেন, ভারতবর্ষকে রক্ষা করতে হবে, তাই না? তো আর্মিরা এই দেশের জন্য প্রাণ দিয়ে দিচ্ছে, কিন্তু তাদের কিন্তু যদি আমাদের যে অন্য দেশ থেকে আনা হয়, অন্য দেশ থেকে ভাড়া করে যদি এই আর্মি আনা হয়, তারা কি দেশের প্রতি সেই জাতীয়তা বোধ তাদের থাকবে? থাকবে না। তো এটাই হচ্ছে, তখন কিন্তু এই জাতীয়তা বোধ সেই সময় গড়ে ওঠেনি বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষরা। আর কি ছিল না, এই যে মনসবদার যাদেরকে বলা হতো যে সেনা তোমাদের পাঠানো হবে যুদ্ধের সময়, তো সেনা পাঠালে তারা কিন্তু মুঘল সম্রাটের প্রতি আনুগত্য ছিল না, তারা মনসব মানে নিজের প্রভুদের প্রতি আনুগত্য ছিল। ফলে তারা কিন্তু এই মনসবদারদের নির্দেশেই চলতো, সম্রাটের নির্দেশে কিন্তু ঠিকঠাক চলতো না। আর কি ছিল না, সামরিক দুর্বলতা। না, মুঘলদের যে যুদ্ধ নীতি, রণকৌশল, যুদ্ধাস্ত্র, কামান, এইগুলো পুরনো ধাঁচে, তারা কিন্তু নতুনত্ব তারা তৈরি করতে পারেনি। ফলে পরবর্তীকালে যে ইউরোপীয় ওরা এসছিল, তাদের সাথে কিন্তু ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তাদের সাথে মুঘলরা পাল্লা দিয়ে উঠতে পারেনি। মুঘল সাম্রাজ্য ধ্বংসের দিকে আস্তে আস্তে পতনের দিকে গিয়েছিল। নেক্সট পয়েন্ট দেখো যে ঔরঙ্গজেবের দায়িত্ব। ঔরঙ্গজেবের কিন্তু মুঘল সাম্রাজ্য পতনের একটা দায়িত্ব তার কিন্তু অস্বীকার করা যায় না। কেন না, ঔরঙ্গজেব যে ভ্রান্ত নীতি নিয়েছিল। কি ভ্রান্ত নীতি না, তিনি চেয়েছিল যে সাম্রাজ্যটা যেটা তিনি ইসলাম ধর্মে পরিণত করবে। তো ভারতবর্ষ যেহেতু একটা বিশাল সাম্রাজ্য, বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ তারা সেটা মেনে নেন, বিশেষ করে হিন্দুদের তিনি ঘোরতর শত্রুতে পরিণত হয়েছিল। ফলে এই জাট, সতনামি, বুন্দেলা, শিখ বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ, মূলত রাজপুতরা যারা আকবরকে সহযোগিতা করেছিল শাসন কার্যে, তারা কিন্তু ঔরঙ্গজেব বিরোধী হয়ে গেল। ফলে ঘোরতর বিরোধী হয়ে তারা বিদ্রোহ ঘোষণা করলো। তো ঔরঙ্গজেবের দায়িত্ব কিন্তু এই মুঘল সাম্রাজ্যের পতনের বা অবনতির জন্য একটা কারণ। নেক্সট আসছি দেখো শিবাজি ও মারাঠাদের আক্রমণ। এই যে দক্ষিণ ভারতে শিবাজি আর মারাঠাদের আক্রমণ মুঘল সাম্রাজ্যকে ব্যতিব্যস্ত করেছিল। মুঘল সাম্রাজ্যকে ব্যতিব্যস্ত করেছিল কারা? শিবাজি আর মারাঠাদের আক্রমণ। এই মারাঠাদের দমন করার জন্য ঔরঙ্গজেব লাস্ট জীবনের তার এই 25-26 বছর সে কিন্তু দক্ষিণ ভারতে কাটিয়েছে। এবারে আসছি 9 নম্বর পয়েন্ট দেখো বৈদেশিক আক্রমণ। এর ফলে কি হচ্ছে না, নাদির শাহর নেতৃত্বে পার্সিরা আক্রমণ করেছিল। আহমদ শাহ আবদালির নেতৃত্বে আফগানরা যখন আক্রমণ করলো, তখন কিন্তু মুঘল সাম্রাজ্য
আর ফিরে ওঠা কিন্তু সম্ভব হয়নি। তারা কিন্তু ধ্বংসের দিকে, অবনতির দিকে তারা চলে গেল, কেননা এই আক্রমণ তারা প্রতিহত করতে পারেনি। একদম লাস্ট পয়েন্ট এবারে আছে, দেখো, আঞ্চলিক শাসকদের উচ্চাকাঙ্ক্ষা। মানে এই যে আঞ্চলিক শক্তির উত্থান, তোমাদের যেটা আলোচনা হচ্ছে, যে আঞ্চলিক শক্তির উত্থানের পটভূমি কী ছিল, মানে কারণগুলি কী ছিল, এই আঞ্চলিক শাসকদের উচ্চাকাঙ্ক্ষা কিন্তু মুঘলদের পতনের একটা কারণ ছিল। কেন, এই যে আঞ্চলিক রাজ্য তখন গড়ে উঠছিল, বাংলা, অযোধ্যা, হায়দ্রাবাদ, মূলত এই আঞ্চলিক শাসকদের তাদের উচ্চাকাঙ্ক্ষা ছিল। ফলে তারা মুঘল সাম্রাজ্যের প্রতি নামে মাত্র আনুগত্য দেখালেও তারা কিন্তু তাদের সাম্রাজ্যের স্বাধীনভাবে তারা শাসন পরিচালনা করছে। এর ফলে কি হচ্ছে না, আঞ্চলিক শক্তিরা তারা কিন্তু মুঘল সাম্রাজ্যের নামে মাত্র কর্তৃত্ব দেখাচ্ছে, যে যে হ্যাঁ আমি তোমার অধীনে আছি, কিন্তু তারা কিন্তু স্বাধীনভাবে শাসন পরিচালনা করছে। ফলে দেখা যাচ্ছে এই অষ্টাদশ শতাব্দীতে কিন্তু একটা রাজনৈতিক পরিবর্তন হয়েছিল। কীরকম না, মুঘল সাম্রাজ্য কেন্দ্রীয় শক্তি থেকে ক্ষমতা কিন্তু বিকেন্দ্রীভূত হচ্ছিল। মানে কেন্দ্রীয় শক্তি থেকে ক্ষমতা আঞ্চলিক শক্তিতে স্থানান্তরিত হচ্ছিল। তো এই প্রসঙ্গে বলা যায় যে মুঘল সাম্রাজ্য এই সময় কিন্তু ভেঙে পড়েনি। ঠিক আছে, কেন না, এই আঞ্চলিক শক্তিগুলোর মধ্যে দিয়েই কিন্তু মুঘল সাম্রাজ্য টিকেছিল। তো এই আমি তোমাদের যেটা 10টা কারণ দেখো আলোচনা করলাম, এটাই হচ্ছে এই মোগল সাম্রাজ্যের অবনতি বা পতনের কারণ। বা তোমাদের পরীক্ষায় যদি কোশ্চেন পড়ে যে মুঘল সাম্রাজ্যের অবনতির কারণ কি আলোচনা করো, এটা লিখলে হবে। মুঘল সাম্রাজ্যের পতনের কারণগুলি কি আলোচনা করো, ব্যাখ্যা করো, এটা লিখলে হবে। আর কি না, আঞ্চলিক শক্তির উত্থানের পটভূমি কি ছিল। তো এইটা কিন্তু এই পয়েন্টগুলো, আঞ্চলিক শক্তির উত্থান, যে কি কারণে এই আঞ্চলিক শক্তির উত্থান হলো, এই আজ তোমাদের আলোচনা করলাম। ঠিক আছে, ইতিহাস কিন্তু একটু পড়বে, ইতিহাস একটু বোঝার ব্যাপার আছে এখানে, কিন্তু একদম একটু বুঝে নিলে ইতিহাসটা একদম ইজি। আর আমি আশা করি যেভাবে ক্লাস করাবো তোমাদের, তো ইতিহাস কিন্তু তোমাদের একদম ইজি বিষয় মনে হবে। ইতিহাস ভয়ের কোনো ব্যাপার নেই, ইতিহাস জাস্ট একটু বুঝে নিলে কিন্তু একদম গল্পের মতো ইজি একটা বিষয়। ঠিক আছে স্টুডেন্ট, এই আজ তাহলে ক্লাস এই পর্যন্ত থাকলো। নেক্সট ক্লাস তাহলে তোমাদের এই আঞ্চলিক শক্তির যে উত্থান হলো, এরপরে যে আছে তোমাদের বাংলা, অযোধ্যা, হায়দ্রাবাদ, সেটা আমি আলোচনা করব। ক্লাসটা ভালো লাগলে তোমরা লাইক করে দিও, কমেন্ট করো আর শেয়ার করে দিও। আর নতুন যারা তোমরা এই ক্লাসে জয়েন হচ্ছ, তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে আর পাশের বেল আইকনটা ক্লিক করে, যাতে নোটিফিকেশান যে গেলে আমি কোনো ভিডিও আপলোড করলে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। ঠিক আছে, আজ তাহলে এই পর্যন্ত থাকলো। তোমরা সব সুস্থ থেকো।